প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আমিও ভালো। ন্যাশনাল আইডিয়াল কলেজ কর্তৃক আয়োজিত উচ্চ মাধ্যমিক শ্রেণীর পদার্থবিজ্ঞান অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা একটা নতুন অধ্যায় শিখব। নতুন অধ্যায়টি হচ্ছে পদার্থবিজ্ঞানের দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়, অর্থাৎ তাড়িৎ চৌম্বকীয় আবেশ ও পরিবর্তী প্রবাহ। এই অধ্যায় শেখার আগে আমাদের কিছু কথা জেনে রাখার প্রয়োজন। আমরা জানি 1819 খ্রিস্টাব্দে ওয়েরেস্টেড পরীক্ষামূলকভাবে একটা প্রমাণ করেন যে কোনো পরিবাহকের ভিতর দিয়ে যদি তড়িৎ প্রবাহিত হয় তার চারপাশে একটি চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। এই সম্বন্ধে আমরা চতুর্থ অধ্যায়ে শিখব অন্য ক্লাসে। এই সম্বন্ধে বিভিন্ন সূত্রাবলী আছে, এই সূত্রাবলী শিখব। আমাদের যে মেইন থিমটা সেটা হচ্ছে কোনো পরিবাহকের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত হলে তার চারপাশে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। এটা আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী ওয়েরস্টেড। এই আবিষ্কারের পরে বিজ্ঞানীদের মধ্যে আরেকটা ধারণা হলো যে যেহেতু তড়িৎ প্রবাহের ফলে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, তাহলে অবশ্যই চৌম্বক ক্ষেত্র দ্বারা তড়িৎ প্রবাহ উৎপন্ন করা যেতে পারে। ব্যাস, যেমন ভাবা তেমন কাজ। তিন দেশের তিনজন বিজ্ঞানী, ইংল্যান্ডের মাইকেল ফ্যারাডে, যুক্তরাষ্ট্রের জোসেফ হেনরি ও রাশিয়ার লেঞ্জ, এই তিনজন বিজ্ঞানী পরীক্ষা নিরীক্ষা শুরু করে দিলেন। তিনজনই পরীক্ষা নিরীক্ষা করে সফল হলেন। তিনজনই সফল হলেও পরবর্তীতে 1831 সালে বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে প্রথম তড়িৎ চৌম্বকীয় আবেশ সংক্রান্ত পরীক্ষামূলক প্রমাণ দেন। পরবর্তীতে হেনরি, লেঞ্জ এই তড়িৎ চৌম্বকীয় আবেশ থেকে বিভিন্ন সূত্রের অবতারণ করেন। আমরা এটি শিখব। এটি আমাদের এই চ্যাপ্টারের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে তাড়িৎ চৌম্বকীয় আবেশ ও পরিবর্তী প্রবাহ। এই চ্যাপ্টারটা যদি আমরা শিখি তাহলে কি কি শিখতে পারবো? এই চ্যাপ্টারটা যদি আমরা পড়ি ভালো করে তাহলে কি কি শিখতে পারবো, অর্থাৎ শিখন ফল আমরা শিখতে পারবো হচ্ছে তাড়িৎ চৌম্বকীয় আবেশ। 2, চুম্বকের সাহায্যে তড়িৎ শক্তি উৎপাদন। আবিষ্ট তড়িৎচালক বল সৃষ্টির ব্যাখ্যা করতে পারবো। ফ্যারাডের তড়িৎ চৌম্বকীয় আবেশের সূত্র ব্যাখ্যা করব। লেঞ্জের সূত্রের ব্যাখ্যা করব। লেঞ্জের সূত্রের সাহায্যে শক্তির নিত্যতা সূত্রের সম্পর্ক ব্যাখ্যা করব। চৌম্বক ফ্লাক্স সম্বন্ধে জানব। স্বকীয় আবেশ ও পারস্পরিক আবেশ সম্বন্ধে জানব। দিক পরিবর্তী প্রবাহ সৃষ্টির কৌশল জানব। বর্গমূলীয় গড় মান, শীর্ষমান এবং প্রবাহ এটা ব্যাখ্যা করতে পারব। তাহলে চলো যাই আমরা ধারাবাহিকভাবে এই রাশিগুলি, এই টপিকগুলি আমরা শিখতে থাকি এক এক করে। তাড়িৎ চৌম্বকীয় আবেশ শেখার জন্য আমরা একটা পরীক্ষা করতে পারি। সেটা হচ্ছে একটি পরিবাহী তারকে বৃত্তাকার ভাবে করে এই তারের দুই প্রান্তে অর্থাৎ মাঝখানে একটি গ্যালভানোমিটার সংযোগ করে দিই। সংযোগ করে একটি দণ্ডচুম্বককে এই কুণ্ডলীটির পাশে স্থাপন করি। এরপর দণ্ডচুম্বকটিকে দ্রুত একবার ওই কুণ্ডলীর দিকে নেই, আবার কুণ্ডলী থেকে দূরে সরিয়ে নিয়ে আসি। তাহলে কি দেখতে পাবো? তাহলে দেখতে পাবো যখন দণ্ডচুম্বকটি এইখানে রেখেছিলাম তখন গ্যালভানোমিটারের কাঁটায় কোনো বিক্ষেপ দিচ্ছে না। আবার যখন সামনের দিকে নিচ্ছি তখন গ্যালভানোমিটারের কাঁটায় একটি বিক্ষেপ দিচ্ছে। আবার যখন পিছনের দিকে নিয়ে আসি গ্যালভানোমিটারের কাঁটায় এইবারও বিক্ষেপ দিচ্ছে। তবে সামনের দিকে নেওয়ার ফলে কাঁটাটি যেই দিকে বিক্ষেপ দিয়েছিল পিছনের দিকে আনার ফলে কাঁটাটি তার বিপরীত দিকে বিক্ষেপ দিয়েছে। কিন্তু দণ্ডচুম্বকটি যখন এখানে ধরে রেখেছিলাম তখন কাঁটায় কোনো বিক্ষেপ দেয়নি।
পুনরায় দণ্ডচুম্বকটাকে এখানে স্থিরভাবে ধরে রেখে এই কুণ্ডলীটিকে একবার সামনের দিকে আনি, অর্থাৎ দণ্ডচুম্বকের দিকে আনি, আবার দূরে নেই, সামনে আনি আবার দূরে নেই। যখন কুণ্ডলীটিকে দণ্ডচুম্বকের দিকে আনবো তখন গ্যালভানোমিটারের কাঁটায় একটি বিক্ষেপ দিবে, আবার যখন দূরে নিয়ে যাব তখন একটি বিক্ষেপ দিবে, তবে পূর্বের বিক্ষেপের বিপরীত দিকে দিবে। এ থেকে বুঝলাম যে এই দণ্ডচুম্বক এবং কুণ্ডলীর মধ্যে যদি আপেক্ষিক গতি বজায় থাকে তাহলে এই কুণ্ডলীতে তড়িৎচালক শক্তি উৎপন্ন হয় এবং তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়। এখান থেকেই আমরা তাড়িৎচুম্বক আবেশের সংজ্ঞাটা, এটাকে তাড়িৎচুম্বকীয় আবেশ বলে। সংজ্ঞাটা যদি সুন্দরভাবে লিখি তাহলে আমরা বলতে পারি একটি গতিশীল চুম্বক বা তড়িৎবাহী বর্তনীর সাহায্যে অন্য একটি বদ্ধ বর্তনীতে ক্ষণস্থায়ী তড়িৎচালক শক্তি ও তড়িৎ প্রবাহ উৎপন্ন হওয়ার পদ্ধতিকে তাড়িৎচুম্বকীয় আবেশ বা তাড়িৎচুম্বকীয় চুম্বক আবেশ বা তড়িৎচুম্বকীয় আবেশ বলে। তাহলে আমি এটা লিখে দিচ্ছি, একটি গতিশীল চুম্বক বা তড়িৎ বর্তনীর সাহায্যে একটি গতিশীল চুম্বক বা তড়িৎ বর্তনীর সাহায্যে অন্য একটি বদ্ধ বর্তনীতে ক্ষণস্থায়ী ভাবে তড়িৎ চালক শক্তি উৎপন্ন হওয়ার কৌশলকে উৎপন্ন হওয়া কৌশল বা পদ্ধতিকে তাড়িৎচুম্বকীয় আবেশ বলে। এখানে যে সংজ্ঞাটা আমরা দিয়েছি, একটি গতিশীল চুম্বক, যা আমরা ব্যাখ্যা করেছি, এই চুম্বকটা সামনের দিকে বা পিছনের দিকে আনলাম, বা তড়িৎ বর্তনীর সাহায্যে, সেইটা আমরা এখনো বলি নাই। এইখানে আমাদের এই পরীক্ষাটায় এই অংশটুকু দেখানো হয় নাই, এটুকু আমরা একটু পরেই শিখবো। তড়িৎ বর্তনীর সাহায্যে অন্য একটি বদ্ধ বর্তনীতে ক্ষণস্থায়ীভাবে, অন্য একটি বদ্ধ বর্তনী যেখানে তড়িৎ উৎস থাকবে না বা তড়িৎচালক শক্তি উৎপন্ন হবে, সেই বদ্ধ বর্তনীতে ক্ষণস্থায়ীভাবে, ক্ষণস্থায়ী কেন? কারণ যতক্ষণ এটার গতি থাকবে ততক্ষণই এই তড়িৎচালক শক্তিটা থাকবে। গতি না থাকলে, কারণ আমি যদি দণ্ডচুম্বকটাকে সামনের দিকে নিয়ে আবার স্থির করে ধরে রাখি তাহলে কিন্তু এখানে তড়িৎচালক শক্তি থাকবে না, তড়িৎ প্রবাহও থাকবে না। তাই ক্ষণস্থায়ী, যতক্ষণ গতিশীল থাকবে ততক্ষণই তড়িৎচালক শক্তি বা তড়িৎ প্রবাহ থাকবে। তড়িৎচালক শক্তি এখানে আরেকটু লিখে দিতে পারি, তড়িৎচালক শক্তি বা প্রবাহ, বা না ও প্রবাহ উৎপন্ন হওয়ার পদ্ধতিকে তাড়িৎচুম্বকীয় আবেশ বলে। এ হচ্ছে তাড়িৎচুম্বকীয় আবেশের সংজ্ঞা। তো এখন এই তাড়িৎচুম্বকীয় আবেশ থেকে তড়িৎচালক শক্তি, তড়িৎচালক আবিষ্ট বল, এইভাবে এগুলো কিভাবে পাওয়া যায় আমরা কিছু পরীক্ষার মাধ্যমে এখন ব্যাখ্যা করব। আসো পরীক্ষাটি দেখা যাক। চুম্বকের সাহায্যে তড়িৎ শক্তি উৎপাদন, পরীক্ষা নম্বর 1। প্রায় 3 সেন্টিমিটার দীর্ঘ এবং 2 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি কার্ডবোর্ডের নল, ফাঁপা নল নেই। এই নলে
পরিবাহী তার পেঁচানো আছে। এই পরিবাহী তারের দুই প্রান্তের সাথে একটি গ্যালভানোমিটার যুক্ত আছে। এটা গ্যালভানোমিটার। এখানে সামনে আছে একটি দণ্ড চুম্বক, আর এইগুলিকে দ্বারা বোঝানো হচ্ছে এটা চৌম্বক বলরেখা। আমরা জানি চৌম্বক বলরেখা নর্থ থেকে শুরু হয়ে সাউথের দিকে প্রবেশ করে। চুম্বক বলরেখা বা চুম্বক ক্ষেত্ররেখা। তো এখন এই দণ্ড চুম্বকটাকে যখন সামনের দিকে আনা হয় তখন গ্যালভানোমিটারটির কাঁটা বিক্ষেপ দেয়, অর্থাৎ আমাদের নিয়ম অনুযায়ী এখানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে বিক্ষেপ দেবে। আবার যখন দণ্ড চুম্বকটাকে পিছনের দিকে নেওয়া হয় তখনও গ্যালভানোমিটারের কাঁটায় বিক্ষেপ দিবে, তবে এবারের বিক্ষেপ দিবে হচ্ছে তার বিপরীত দিকে। এরকম যত দ্রুত আমরা আনা নেওয়া করব তত বেশি বিক্ষেপ দিবে, আর এখানে তড়িৎচালক শক্তি উৎপন্ন হবে। তড়িৎচালক শক্তি উৎপন্ন হওয়ার কারণেই এখানে তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়েছে। আর তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়েছে এটা দেখাচ্ছে হচ্ছে গ্যালভানোমিটার তড়িৎ প্রবাহিত হচ্ছে কিনা এটাকে নির্দেশ করে। তো আমরা দণ্ডচুম্বকটাকে যদি এরকম আনা নেওয়া করার পরিবর্তে স্থিরভাবে ধরে রাখি তখন গ্যালভানোমিটারের কাঁটাটি ঠিক শূন্যতে চলে যাবে। এছাড়া আমরা যদি দণ্ডচুম্বকটাকে স্থিরভাবে ধরে রাখি এবং এই তার জড়ানো পরিবাহক তার জড়ানো নলটিকে যদি একবার পিছনের দিকে একবার সামনের দিকে পিছনের দিকে সামনের দিকে আনি তাহলেও এখানে গ্যালভানোমিটারে বিক্ষেপ দেখা যাবে। অর্থাৎ পিছনের দিকে নেওয়ার সময় গ্যালভানোমিটারের কাঁটাটি যেদিকে বিক্ষেপ দিবে, সামনের দিকে নেওয়ার সময় গ্যালভানোমিটারের কাঁটাটি তার বিপরীত দিকে বিক্ষেপ দিবে। এই থেকে আমরা বলতে পারি যে এই কুণ্ডলী, এটা হচ্ছে বদ্ধ কুণ্ডলী, মনে করো বদ্ধ কুণ্ডলী আর চুম্বকের মধ্যে যদি আপেক্ষিক গতি বজায় থাকে তাহলে এই কুণ্ডলীতে তড়িৎচালক শক্তি উৎপন্ন হয়, এবং এই তড়িৎচালক শক্তি উৎপন্ন হওয়ার কারণেই তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়। এই তড়িৎ প্রবাহ তারের ভিতরতে যায় এবং গ্যালভানোমিটারের কাঁটার বিক্ষেপের মাধ্যমে আমরা বুঝি এখানে তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়েছে। এই চুম্বকের সাহায্যে তড়িৎ শক্তি উৎপাদনের একটি পরীক্ষা। এছাড়া আমরা এটা যখনই পেলাম, এছাড়া আমরা যদি একটি দণ্ড চুম্বকের দুইটি মেরু এরকম ইউ আকৃতির একটি চুম্বক, এপাশে নর্থ এপাশে সাউথ, নর্থ থেকে সাউথের দিকে বলরেখাগুলি যাবে, মাঝখানে একটি আয়তকার কুণ্ডলী, এখানে যেমন গোলাকার কুণ্ডলী ছিল এটা হচ্ছে আয়তকার কুণ্ডলী। এই আয়তকার কুণ্ডলীটিকে যদি ঘুরাইতে থাকি তাহলে এই কুণ্ডলীতে যে তার পেঁচানো থাকবে সেই তারে তড়িৎচালক শক্তি উৎপন্ন হবে। এই নীতির উপর ভিত্তি করে আমরা ডায়নামো বা জেনারেটর, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে এই পদ্ধতি ব্যবহার করি এবং সেখানে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। এরপরে আসে আমাদের পরীক্ষা নম্বর 2। পরীক্ষা নম্বর 2-এ কোনো চুম্বক আমরা ব্যবহার করছি না। এখানে আমরা ব্যবহার করতেছি দুইটি অন্তরিত তার দ্বারা কুণ্ডলী তৈরি করা হয়েছে। প্রথম কুণ্ডলীতে আছে একটি তড়িৎচালক শক্তির উৎস, একটি টেপা চাবি, কুণ্ডলী এবং পরিবর্তনশীল রোধ। আর দ্বিতীয় কুণ্ডলীতে রয়েছে শুধুমাত্র একটি গ্যালভানোমিটার। এটাকে বলা হয় গৌণ কুণ্ডলী, এটাকে বলা হয় মুখ্য কুণ্ডলী। যেখানে তড়িৎ প্রবাহিত হবে সেখানে মুখ্য কুণ্ডলী বলে। এখন পরীক্ষা করতে গিয়ে দেখি যদি টেপাচুপি বন্ধ করে দেই, অর্থাৎ এর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত করি, তখন এই কুণ্ডলীতে অর্থাৎ গৌণ কুণ্ডলীতে গ্যালভানোমিটারের কাঁটা একটি বিক্ষেপ দিয়ে আবার জিরোতে চলে আসবে। আবার একটা স্থির তড়িৎ প্রবাহ যখন যাবে, এখান দিয়ে যাচ্ছে, যখন চাবি অফ করে দেই, টেপা চাবি খুলে দেই, তাহলে এইখানে একটি বিক্ষেপ দেখা দিবে। অর্থাৎ তড়িৎ প্রবাহিত যখন অন করলাম, সুইচ যখন অন করলাম তখন যেদিকে কাঁটাটি বিক্ষেপ দিয়েছি, অফ করার সময় তার
বিপরীত দিকে বিক্ষেপ দিয়েছে। এছাড়া আমরা যদি চাবিটাকে বন্ধ করে এর ভিতর দিয়ে একটি স্থির মানের তড়িৎ প্রবাহ চালাইতে থাকি, পরবর্তীতে এই পরিবর্তনশীল রোধ পরিবর্তন করে প্রবাহের মানের পরিবর্তন করি, তাহলে প্রবাহের মানের পরিবর্তন করলে যখন প্রবাহ বৃদ্ধি পাবে তখন এই কাঁটাটা একটা বিক্ষেপ দিবে, আবার যখন প্রবাহ কমাবো তখনও এই কাঁটাটা বিক্ষেপ দিবে। বৃদ্ধির সময় যেদিকে বিক্ষেপ দিবে, কমার সময় তার বিপরীত দিকে বিক্ষেপ দিবে। কেন এরকম হলো? আমরা প্রথম থেকে আবার যদি বলি যে চাবিটাকে বন্ধ করার সাথে সাথে এইখানে কাঁটাটি একটি বিক্ষেপ দিয়ে পুনরায় জিরোতে চলে আসে, সঙ্গে সঙ্গে জিরোতে চলে আসে। এর কারণ হলো যখন অফ থাকে, সুইচটি যখন অফ থাকে তখন তো এর ভিতর দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হয় না। সুইচটা অন করার সাথে সাথে এর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত হয়, কিছুক্ষণ পরে একটা স্থির মানে যেয়ে পৌঁছায়। অর্থাৎ 0 থেকে স্থির মানে পৌঁছাতে কিছুটা সময় লাগে। এই সময়ের ভিতর কি হয়? আমরা বলেছি ওয়েরেস্টেড পরীক্ষা করে প্রমাণ করেছে কোনো পরিবাহকের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত হলে তার চারপাশে একটি চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। তো এখানে যখন সুইচ অন করা হলো তখন এর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহের কারণে তার চারপাশে একটি চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়েছে। এই চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হওয়ার কারণে এইখানে তড়িৎ চালক শক্তি উৎপন্ন হবে। কেন? 0 থেকে একটা স্থির মান মনে করি I পরিমাণ তড়িৎ প্রবাহিত হতে প্রতিটা মুহূর্তে তড়িৎ প্রবাহের মান বাড়ছে। এই তড়িৎ প্রবাহের মান বৃদ্ধির কারণে ওই তড়িৎ প্রবাহ দ্বারা সৃষ্ট যে চৌম্বক ক্ষেত্র রেখা, সেই চৌম্বক ক্ষেত্র রেখারও পরিবর্তন হয়েছে। যেহেতু চৌম্বক ক্ষেত্রের রেখাটির পরিবর্তন হয়েছে, অতএব এখানে তড়িৎ চালক শক্তি উৎপন্ন হবে। অর্থাৎ এই বদ্ধ কুণ্ডলিতে অর্থাৎ গৌণ কুণ্ডলিতে, এই গৌণ কুণ্ডলিতে যদি তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র রেখার পরিবর্তন হয় তাহলেই তড়িৎ চালক শক্তি উৎপন্ন হবে। আমরা বুঝতে পারলাম যে 0 থেকে I পর্যন্ত যেতে তড়িৎ প্রবাহ সংশ্লিষ্ট যে চৌম্বক ক্ষেত্র, সেই চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন হয়েছে এবং এখানে তড়িৎ চালক শক্তি উৎপন্ন হয়েছে। পুনরায় I থেকে যখন আবার অফ করে দেই যে সুইচটাকে, 0-তে চলে আসে, যখন 0-তে চলে আসে তখনও কিছুটা সময় লাগে। তখন প্রবাহ I থেকে যখন 0-তে আসে, I যখন ছিল তখনও চৌম্বক ক্ষেত্র ছিল, 0-তে যখন আসে তখন ধীরে ধীরে চৌম্বক ক্ষেত্রটা ধীরে ধীরে না অত্যন্ত দ্রুত চৌম্বক ক্ষেত্রের রেখাটা ধীরে কমতে থাকে, কমতে কমতে 0-তে চলে আসে। অর্থাৎ চৌম্বক ক্ষেত্র রেখার পরিবর্তন হয়। এই পরিবর্তনের কারণে এখানে আবার তড়িৎ চালক শক্তি উৎপন্ন হয়। অর্থাৎ অন করার সময় যেদিকে তড়িৎ প্রবাহ হবে, অফ করার সময় তার বিপরীত দিকে তড়িৎ প্রবাহিত হবে। কিন্তু যখন স্থির মানের তড়িৎ প্রবাহ হবে, অর্থাৎ সুইচ অন করার পর কাঁটাটি বিক্ষেপ দিয়ে কেন 0-তে আসে? 0-তে আসলে কি এখানে চৌম্বক ক্ষেত্র নাই? এখানে অবশ্যই আছে। যখন I পরিমাণে তড়িৎ প্রবাহিত হয় তখনও তার চারপাশে একটি চৌম্বক ক্ষেত্র বিদ্যমান থাকে। তো চৌম্বক ক্ষেত্রটা থাকার কারণে এখানে কেন তড়িৎ চালক শক্তি উৎপন্ন হয় না? কারণ চৌম্বক ক্ষেত্রের কোনো পরিবর্তন হয় না। তড়িৎ চালক শক্তি উৎপন্ন হতে চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন হবে, চৌম্বক ক্ষেত্র রেখার পরিবর্তন হতে হবে। পরিবর্তন হয় না বিধায় এখানে তড়িৎ চালক শক্তি উৎপন্ন হয়। তাই অন করার সময় হয় তড়িৎ চালক শক্তি, অফ করার সময় হয় তড়িৎ চালক শক্তি, আর একটা সময় হয় কখন? স্থির মানের তড়িৎ প্রবাহিত হচ্ছে, চারপাশে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হচ্ছে। এখন যদি আমি এই গৌণ কুণ্ডলীটাকে সামনে আনি, পিছনে নেই, সামনে আনি, পিছনে নেই, সামনে আনি, পিছনে নেই, তাহলে এখানে তড়িৎ চালক শক্তি উৎপন্ন হবে, তড়িৎ প্রবাহের সৃষ্টি হবে। সামনে আনলে যেদিকে তড়িৎ প্রবাহ হবে, পিছনে নিলে তার বিপরীত দিকে তড়িৎ প্রবাহের সৃষ্টি হবে। একইভাবে এইটার ক্ষেত্রেও তাই। এটাকে স্থির রেখে আমি যদি মুখ্য কুণ্ডলীটিকে সামনে পিছনে আনা নেওয়া করি তাহলেও এখানে তড়িৎ চালক শক্তি উৎপন্ন হবে। অর্থাৎ উৎপন্ন চৌম্বক ক্ষেত্র রেখা এবং বদ্ধ কুণ্ডলীর মধ্যে আপেক্ষিক গতি বজায় থাকতে হবে।
তাই তড়িৎচুম্বক আবেশের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে চুম্বকের গতির ফলে অথবা তড়িৎ বর্তনীর সাহায্যে অন্য একটি বদ্ধ বর্তনীতে, এ হচ্ছে তড়িৎ বর্তনীর সাহায্যে, এ হচ্ছে অন্য একটা বদ্ধ বর্তনী, এই তড়িৎ বর্তনীর সাহায্যে এখানে তড়িৎ প্রবাহ চালনা করে এই অন্য একটা বদ্ধ বর্তনীতে আমরা তড়িৎ চালক শক্তি উৎপন্ন করেছি। এটাও তড়িৎ চুম্বক আবেশের একটি প্রকৃত উদাহরণ। এই ক্ষেত্রে আমরা তড়িৎ চালক আবিষ্ট, এটাকে আবিষ্ট তড়িৎ চালক শক্তি বলে, এখানে আবিষ্ট তড়িৎ চালক শক্তি উৎপন্ন হয়েছে, আবিষ্ট তড়িৎ চালক শক্তি। আর এইভাবে আমরা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে এভাবে উৎপন্ন করি না, বিভিন্ন জায়গায় উৎপন্ন করে থাকি। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটা আমরা তো ইতিমধ্যে দেখিয়েছি যে এনএস ইউ আকৃতির চুম্বক দ্বারা সৃষ্টি হয়। এটাও আমরা বিভিন্নভাবে ব্যবহার করে তড়িৎ চালক শক্তি উৎপন্ন করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা তড়িৎচুম্বক আবেশ শিখলাম, আর তড়িৎ চালক শক্তি, চুম্বকের সাহায্যে তড়িৎ চালক শক্তি কীভাবে উৎপন্ন হয় সেটি শিখলাম, আর আবিষ্ট তড়িৎ চালক শক্তি কীভাবে উৎপন্ন হয় তড়িৎ দ্বারা, এটা শিখলাম। এই ছিল আমাদের আজকের আলোচনা। পরবর্তীতে আমরা চুম্বক ফ্লাক্স, ফ্যারাডের তড়িৎ চালক শক্তি সম্পর্কে যে সূত্র, এগুলো নিয়ে আলোচনা করব। দেখা হবে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।